আজকে আপনারা কেসকে ভয় পাচ্ছেন, তাহলে অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানো, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। তো আগামী দিন কি হবে? লড়াই হবে, ঘর ছেড়ে বেরোতে হবে, রাস্তায় থাকতে হবে। অ্যারেস্ট করলে করুক, জেলে গিয়ে 7 দিন থাকবেন। জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। দর্শক, ওখানে কি শুনলেন? 400 কেস, 400 কিন্তু অভিষেক কলকাতা হাইকোর্টে গেছেন, সেখানে বলা হয়েছে 8টা এফআইআর হয়েছে। এটা আজকের রিপোর্ট। আজকে ওখানে একটা হিয়ারিং করার চেষ্টা হয়েছিল রক্ষা কবচের জন্যে। তো সেখানে দেখুন মিডিয়াতে এসছে অভিষেকের নামে 8টি এফআইআর দায়ের হয়েছে। নিচের অংশে লেখা দেখুন। ওই মামলায় রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে তিনি মামলা করেন। তার আইনজীবী কপিল সিব্বল, তার আইনজীবী কপিল সিব্বলের সওয়াল, রাজনৈতিক প্রতিহিংসা থেকে মামলা করা হয়েছে। হেডলাইন, সার্বিকভাবে এখনই কোনো অন্তর্বর্তী রক্ষা কবচ দেওয়া যাবে না অভিষেককে, বললেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। উনি বলে দিয়েছেন এসব হবে না। জাস্টিস সৌগত ভট্টাচার্য। আর একটা ব্যাপার, হাইকোর্টটা কি ওই অভিষেকের জন্য কি খোলা থাকবে নাকি? রোজ কেস, রোজ কোনো না কোনো বিষয়ে হাজির হয়ে যাচ্ছেন। আজকে এই চাই, কালকে ওই চাই, মানে আর কোর্টে কি আর কি মানে কোনো কাজ নেই? হ্যাঁ, জাস্টিস এই হচ্ছেন সৌগত ভট্টাচার্য। উনি বলেছেন হবে না। এটা উনি এটাও বলেছেন যে এইসব বলছেন কি করে? 8টা কেসের 8 রকম ব্যাপার আছে। সার্বিক রক্ষা কবচ, কোনো কেসে ধরা চলবে না, কোনো ব্যবস্থা নেওয়া চলবে না, এটা কোনো কথা হলো? কি বলতে এসছেন, কি বলছেন? কি কেস না কেস তার কোনো প্রেক্ষিত এখনো জানতে পারলাম না। পুরো হিয়ারিং হলো না, রক্ষা কবচ চাই, মানে কি আবদার নিয়ে এসছেন বলেছেন জাস্টিস সৌগত ভট্টাচার্য। তখন নাকি আবার এটাও বলা হয়েছে না শুভেন্দু অধিকারী যে রক্ষা কবচ পেয়েছিলেন, জাস্টিস ভট্টাচার্য বলেছেন শুভেন্দুর উদাহরণ এখানে টানবেন না, শুভেন্দু অধিকারীর উদাহরণ এখানে টানবেন না। কি কেস না কেস সব ইন্ডিভিজুয়ালি দেখতে হবে, হিয়ারিং করতে হবে, তারপর ভাবতে হবে। ওরকম হুট করে রক্ষা কবচ চাই, এটা হয় না। আর যেখানে সেখানে ওই উদাহরণ কিছু একটা টেনে দিলেন, এটা হয় না। ফলে ফিরিয়ে দিয়েছেন জাস্টিস ভট্টাচার্য, ফিরিয়ে দিয়েছেন। তো দর্শক, আমি যেটা মানে বলতে চাইলাম শুরুতে, যে একদিকে মিথ্যাচার 400 কেসের খবর নেই, তবে উনি যেসব কাণ্ড করেছেন 400 না হলেও কেস আরও হতে পারে, কিন্তু সে তো হলে বলবেন। এখন থেকেই মিথ্যাচার কেন বলছেন? 400 কেস কোথায়? ভাইপো নিজে বলছেন 8টা কেস। এক, আর দ্বিতীয় কথা, পিসি বলছেন ভয় পাবেন না, এই করবেন না, জেলের ভাত খাওয়া ভালো। আর রক্ষা কবচ চাইতে ভাইপো হাইকোর্টে ছুটেছেন। তো জেলে যান না, জেলের ভাত খাওয়া ভালো, অমক তমক, তো জেলে যান। তো জেল থেকে বাঁচতে, জেলের ভাত খাওয়া ভালো বলছেন, জেল থেকে বাঁচতে কেন হাইকোর্ট ছুটছেন? হাইকোর্টে কি আর কোনো কাজ নেই? তাহলে অন্যদেরকে বলবেন রাস্তায় নামুন, এই করুন, জেলে যান, আর নিজের ভাইপোকে হাইকোর্টে যেতে বলবেন জেল থেকে নিজেকে বাঁচানোর জন্যে। কেন? যদি কোথাও অ্যারেস্টের ব্যাপার আছে, সাধারণ কর্মীরা যদি অ্যারেস্ট হতে পারেন, আবার ভাইপো হবেন। ভাইপোর জন্য কপিল সিব্বলকে দাঁড় করাচ্ছেন। কপিল সিব্বল তো আর দানছত্র করছেন না, মোটা অঙ্কের টাকা পয়সা নিচ্ছেন। তাহলে ভাইপোর জন্য কপিল সিব্বলকে দাঁড় করাচ্ছেন, রক্ষা কবচ চাই, অ্যারেস্ট করতে এখনও যায়নি পুলিশ, তার আগেই তাকে অ্যারেস্ট থেকে এড়ানোর চেষ্টা করছেন। আর সাধারণ যারা কর্মী তাদেরকে বলছেন জেলে যান, জেলে ভাত খাওয়া ভালো, তাদেরকে এ করছেন। তাদের জেলটা মানে জেল, আর আপনার ভাইপোরটা কি? তারা জেলে যেতে পারেন, জেলে ভাত খাবেন, তো আপনার ভাইপো কেন ভয় ছুটছেন কেন? অন্যদেরকে বলছেন ভয় পাবেন না, আপনার ভাইপো থেকে আপনি বেশি ভয় পাচ্ছেন। কপিল সিব্বলকে দিয়ে এইসবগুলো করেছেন। আপনারা অন্য কর্মীদের জন্য করেছেন, রক্ষা কবচ চেয়েছেন। ভাইপো তো নাকি আপনার বিরাট নেতা কর্মী বলতে চাইছেন। দলের অন্যরা
তাদের জন্য আপনি এই কপিল সিব্বলদের মতো, কপিল সিব্বল না অন্য কোনো আইনজীবীকে দাঁড় করিয়ে কোর্ট করাচ্ছেন, তাহলে যত রক্ষা কবচ, যত সুযোগ সুবিধা সব ভাইপোর জন্যে। নিচেতলায় যারা আছে তারা মর্গে যাক। আমি তো বলবো যারা নিচেতলায় আছেন, যদিও যারা ওখানে গেছেন তাদের মধ্যে নাকি বেশিরভাগই চোর শুনছিলাম, কেউ পঞ্চায়েতের মেম্বার, কেউ পঞ্চায়েতের প্রধান, কেউ কাউন্সিলর, এইসব তোলাবাজ ইত্যাদি। তো যদি তাদের ভিড়ের মধ্যেও কোনো কর্মী, যাকে এখনও বলবো তুলনায় বেটার, তাদের বোঝা উচিত যে নেত্রী কি করছেন। আমাদেরকে বলছেন যাও বাইরে বেরো, নিয়ম ভাঙো, এই করো, জেলে যেতে হবে, অমুক তমক। আর নিজের ভাইপো যাতে না জেলে যান তার জন্যে কপিল সিব্বলের মতো, যার নাকি এক একটা হিয়ারিংয়ে কত 24-25 লক্ষ টাকা না কত শুনেছিলাম, আমি জানি না, এরকম একটা বড় বিরাট টিম আছে, এরকম নাকি টাকা অঙ্ক লাগে। তো সেখানে ভাইপোর জন্য তাকে ইউজ করা হচ্ছে। তো এগুলো ওনার সবার বোঝা উচিত যে উনি শুধুমাত্র ভাইপোকে বাঁচাতে চান, বাকিরা সব আপনারা ভোগে চলে যান, কোনো কিছু ওনাদের কিছু যায় আসে না, শুধু সুযোগ পেলে একটু পুষিয়ে দেবেন, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা জানি না দলের লোকেরা চিনবেন কি চিনবেন না নতুন করে, কিন্তু কলকাতা হাইকোর্ট ভালো করে চিনে গেছে যে এ কী জিনিস। শুধুই রক্ষা কবচ, ডিজে মামলা রক্ষা কবচ চাই, ওই মামলা রক্ষা কবচ চাই, হায় আমি বিদেশ যাব, আমাকে অনুমতি দেওয়া হোক, আমাকে। নিজেকে কি শুভেন্দু অধিকারী ভাবছেন নাকি? শুভেন্দু অধিকারী কেন রক্ষা কবচটা পেয়েছিলেন? কারণ শুভেন্দু অধিকারীর ব্যাপারে যেসব মামলাগুলো করা হচ্ছিল একেবারে ভিত্তি ছিল না। প্রথম দিকে তো রক্ষা কবচ দেয়নি, প্রথম দিকে কি মানে ওভারঅল রক্ষা কবচকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরের দিকে যখন দেখা গেল যে রাজনৈতিক একটা প্রতিহিংসা করা হচ্ছে, কিছুই নেই, মেরিট নেই, আর সেখানে মানে করা হচ্ছে শুধু মামলা, তখন কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিয়ে বলেছিল যে যদি কিছু বলা থাকে আদালতে আসবেন, আমরা বলে দেবো এফআইআর করা যাবে কি যাবে না। তারপর এটা ছিল মানে দেখে শুনে। আর আপনারা ভাইপো কী করেছেন? আপনার ভাইপোর বিরুদ্ধে কী কী কেস হচ্ছে আগে বলুন তো, কী কী কেস হচ্ছে? ডিজে মামলা কলকাতা হাইকোর্ট নিজেই বলেছে এটা বলা যায় না, তাহলে ওটা নিয়ে এত কিছু করার নেই, রাজনৈতিক প্রতিহিংসা বলে তো লাভ নেই। কলকাতা হাইকোর্ট নিজে পর্যবেক্ষণে বলেছে এটা বলা যায় না, এবং মামলা থেকে খারিজ মানে মামলা থেকে নিজেকে চেয়েছিলেন, মানে মামলাকে খারিজ করার জন্য অ্যাপিল করেছিলেন। সেখানে পর্যন্ত কলকাতা হাইকোর্ট বলেছে না, খারিজ টারিজ হবে না, ভয় পাচ্ছেন আপনি হয়তো খুব, এখনই গ্রেপ্তারে, ঠিক আছে, ওখানে রক্ষা কবচ দিচ্ছি, কিন্তু আপনাকে পুরোপুরি কোঅপারেট করতে হবে। তো কোঅপারেট করার নির্দেশ ছিল। তারপরেও আবার চলে গেছিলেন কোর্টে, স্যাম্পেল চাইছে কেন? স্যাম্পেল তো কলকাতা হাইকোর্ট কী বলেছিল? যান, পুলিশ কী করবে না করবে সবকে আমরা বলে দেবো নাকি? সব জায়গায় আমরা হস্তক্ষেপ করবো নাকি? যান, মুখে স্বীকার করছেন আমি বলেছি, তো স্যাম্পেল দিতে সমস্যা কোথায়? তো হাইকোর্ট তো বুঝছে মেরিট আছে, আর পিসি বলছেন কিছু ডকুমেন্ট দিতে পারবে না। আরে হাইকোর্ট এই ডিজে মামলাতেই বলছে মেরিট আছে, ফলে এই কেসটা থেকে উনি অব্যাহতি পাননি। এবার আরও যেসব কেস কী কেস আছে দেখুন, অনেকগুলো কেসই এসছে, তার মধ্যে একেবারে খুব বড় কেস যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি ওই কেসটাতে বিরাট ফাঁসবেন, সেটা হচ্ছে সেবাশ্রয়। উনি মেডিকেল ক্যাম্প করার নাম করে যেসব নিয়ম ভঙ্গ করেছেন, মানে ক্লিনিক্যাল সব অ্যাক্ট আছে, তো সেখানে যেসব নিয়ম ভঙ্গ করেছেন, বড় কেস কিন্তু। আরে ইউএসজি মেশিন নিয়ে চলে গেছেন হাসপাতাল থেকে, যেটা এরকম নেওয়া যায় না, টেম্পোরারি কোনো জায়গায় ইউএসজি মানে আল্ট্রাসাউন্ড ওইসব টেস্ট করা যায় না। আল্ট্রাসাউন্ড মেশিনে টেস্ট করার ক্ষেত্রে একটা মেশিন কোনো একটা জায়গায় একটা টাইম আছে, ততদিন পর্যন্ত স্থায়ী হতে হবে, তারপর তাদের টেস্ট করা যাবে। এরকম পোর্টেবল ইউএসজি হয় না, নিয়ে চলে গেছে ইউএসজি করার নাম করে বাইরে, কোনো নিয়ম মানা হয়নি, ওটা অপরাধ। তারপর তো দেখেছেন ভুল চিকিৎসার জন্যে কী সব হয়েছে, কার হাত কাটা গেছে, কার পা কাটা গেছে, উনি ছাড় পাবেন? মেডিকেল সেবাশ্রয় বিরাট করেছেন, করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন নিজের পলিটিক্যাল স্বার্থে, উনি ছাড় পাবেন? ফলে জেনুইন কেস এগুলো। তারপরে তো সইজাল কেস শুনেছেন বিধানসভার, সেটা হাইকোর্ট তো উনি মাঝে মধ্যেই যান, এখন তো আবার ডেলি যাচ্ছেন। তো মেরিট নেই বলছেন, কোথায় মেরিট নেই? মেরিট না থাকলে কলকাতা হাইকোর্ট কেন বলবে যে হ্যাঁ তদন্ত চলবে, কেন বলবে? পিসি আসলে এগুলোকে বাজার গরম করছেন। ভাইপোকে একটা ক্লিন চিট দেওয়া, ভাইপোর ইমেজটাকে ভালো করা। দলের অন্য লোকেরা বলছেন ভাইপোর জন্যই দলটা শেষ হয়েছে, উনি সে আবার ভাইপো, আমার আদরের ভাইপো করেই চলেছেন। ওনারা বলছেন ভাইপোকে বাদ দিলে আছি, না হলে নেই, তাতেও না, তোমরা বাদ দেবে যাও, ভাইপোকে আমি ছাড়বো না, ভাইপোকে আমি ছেড়ে দেবো না। তো ভাইপোকে ধরে আঁকড়ে ধরে রয়েছেন। তো এই হচ্ছে ব্যাপার।
তো হাইকোর্ট বুঝেছে যে, নিশ্চয়ই বুঝেছে যে এটা হয় না। শুভেন্দু অধিকারী ব্যাপারটা অন্য ব্যাপার ছিল, পরীক্ষিত ব্যাপার হয়ে গেছিলো না। আর ইনার ক্ষেত্রে যেসব কেস আছে, একটা কেস তো খারিজ করার মতোই কিছু পাওয়া যাচ্ছে না, তো ওভারঅল রক্ষা কবচ কী করে দেবো? একটা দুটো অন্তত খারিজ করার মতো কিছু পেলে যে না এটা ভুল, সত্যি তো প্রতিহিংসা, তখন ওভারঅল রক্ষা কবচ ব্যাপারটা আসে। এসেছে সেবাশ্রয় কেস, হয়েছে কাকে খুন করার কেস, কাকে হুমকি দেওয়ার কেস, এসব কী সব আছে না, সব শুনছি। কি খুনি আবার কেস, এই মদন মিত্র না কি বলেছেন না? তো যাই হোক, মানে এই ধরনের রক্ষা কবচ চাইতে চলে আসছেন। বলেছে হবে না, যান, প্রতিটা কেসের হিয়ারিং আছে, সম্ভবত 30 তারিখে না কবে একটা আবার হিয়ারিং ট্যারিং হবে। হয় নাই হবে, হয় না। আর আমি তো বলছি, অভিষেক যেভাবে কেস টেস খেয়েছেন, সব জেনুইন কেস তো। ও ইডি সিবিআই সে তো তার নিয়োগ দুর্নীতি ইত্যাদি ব্যাপারে সে যা করার করবে। আমার ধারণা দর্শক, রাজ্যের পুলিশই অভিষেককে প্রথম গ্রেপ্তার করবে। দেখবেন কেস সেইভাবেই যা দেখতে পাচ্ছি আর কি। আর কেসগুলো সব ভারী কেস, সব ভারী কেস। ফলে উনিও বুঝছেন যে আমাকে যে কোনো সময় অ্যারেস্ট করা হতে পারে, সেই জন্যই ছটফট করছেন। পাবলিককে অন্যরকম বোঝাচ্ছেন, মানে দলের কর্মীদেরকে অন্যরকম বোঝাচ্ছেন, আর নিজে বাঁচার জন্য হাইকোর্টে ছুটছেন এবং বিদেশ পালানোরও চেষ্টা করছিলেন বলেই মার্কেটে একটা গুঞ্জন চলে এসেছিল যে উনি চিকিৎসা করার নাম করে বিদেশে যাবেন বলছিলেন। তো সেক্ষেত্রে হাইকোর্ট কী বলেছে, জানতো আগে এসএসকেএম জানতো, এসএসকেএমে যান। আপনার কী হয়েছে, চোখের প্রবলেম, ঠিক আছে, যান এসএসকেএমে যান, এসএসকেএম মেডিকেল বোর্ড গঠন করা হোক। এসএসকেএম যদি বলে যে আমাদের এখানে সেই পরিকাঠামো নেই ওনার চিকিৎসার জন্য, তখন ভাববো। আমি বিদেশে ইউএসএতে যাব, হপকিন্স না কি একটা হাসপাতালে যেতেন না, ওই পিকের সঙ্গে খুব লিঙ্ক ছিল ওই হাসপাতালের, তো ওখানে গিয়ে ছবি টবি তুলে ছাড়তেন। তো সেরকমই একটা বলার চেষ্টা হয়েছিল আমাকে বিদেশ যেতে হবে চোখের পরীক্ষার জন্য। তখন হাইকোর্ট বলেছে যান আগে এসএসকেএমে যান, ওখান থেকে বলুক আগে যে এখানে হবে না, তারপর ভাববো। ফলে এইগুলো না কোথাও একটা মানে প্রমাণ করছে, ইঙ্গিত দিচ্ছে যে উনি ছটফট করছেন পালানোর জন্যে, আর ছটফট করছেন গ্রেপ্তারি থেকে বাঁচার জন্যে। তো বললে কি হয়ে যাবে নাকি? হ্যাঁ। আর কালকে দেখেছেন তো, রাজ্যের মুখ্যমন্ত্রী একটা চ্যালেঞ্জ ছুঁড়েছেন যে খুব তো ফুটানি যান একবার, মানে ওইদিকে যান। এবং আমি দেখুন দর্শক, আপনাদেরকে শোনাই ঠিক কি বলেছেন। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন, ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে, প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। এটা বলেছেন এবং এটা হওয়ারই কথা। আর উনি যাননি, আর সেই ডায়মন্ড হারবার কিন্তু আর যাননি। উনি ওখানকার এমপি, এলাকায় দেখা নেই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তো শুভেন্দু অধিকারী বলছেন যান, আর একবার লড়তে যান না, ওখানে যাবেন। আপনি কোথায় থাকবেন জানি না, মানে প্রতিষ্ঠিত চোর, জেলে না বাইরে থাকবেন সেটা ভবিষ্যতে বলবে, কিন্তু জেলে থেকেও তো লড়া যায়। তো লড়বেন, একবার লড়বেন, পরবর্তী নির্বাচনে লড়বেন। যে ভোটে হেরেছেন সেই ভোটে হারবেন, এটা উনি বলে দিয়েছেন। ফলে এদিকে মুখ্যমন্ত্রী খুবই কড়া অভিষেকের বিষয়ে, যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। আর দিদিমণিও ভয়ে আছেন, শুধু লোক খেপানোর চেষ্টা করছেন নিজেদেরকে বাঁচাতে। আর এদিকে ভাইপো ছুটছেন, রক্ষা কবচ দিন হুজুর, রক্ষা কবচ দিন। হাইকোর্ট বলছে ভাগ, রক্ষা কবচ আনতে এসছে।
দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।